আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলা আমরা ও ক্রাব নেবুলা, লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মোহাম্মদ জাফর ইকবালের জন্ম 23 ডিসেম্বর 1952 সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। পেশায় উনি একজন লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। ওনার জাতীয়তা বাংলাদেশি, নাগরিকত্ব বাংলাদেশ। ধরন উনি গল্প লেখেন, গল্পর ধরন হচ্ছে উপন্যাস, বৈজ্ঞানিক ও কল্পকাহিনী। উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। ওনার দাম্পত্য সঙ্গী মানে ওনার স্ত্রী হচ্ছে ডক্টর ইয়াসমিন হক। সন্তান হচ্ছে নাবিল ইসলাম আর ইয়াসিম ইকবাল। পুত্র হচ্ছে নাবিল ইকবাল আর কন্যা হচ্ছে ইয়াসিম ইকবাল। আত্মীয় হচ্ছে হুমায়ুন আহমেদ এবং আহসান হাবিব, ওনার ভাই। তাহলে আমরা মোহাম্মদ জাফর ইকবাল সম্পর্কে জানলাম। আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদের ভাই উনি। আচ্ছা, পরবর্তী অংশে যাই আমরা। তাহলে লেখক পরিচিতি তোমরা ভালো করে শিখবা, যেহেতু আমাদের পরীক্ষা হবে, নৈবিত্তিক থাকবে, সৃজনশীল থাকবে, সেহেতু আমাদের কবি পরিচিতিগুলো ভালো করে শিখতে হবে, না হলে কিন্তু নৈবিত্তিকের উত্তর আমরা পারবো না, বহু নির্বাচনের উত্তর আমাদের ভুল হয়ে যাবে। ওখানে তো সব জ্ঞানমূলক, অনুধাবনমূলক থাকবে। আমার পরবর্তী ক্লাসে তোমাদের আমি এই নিয়ে একটু আলোচনা করব, সৃজনশীল নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা আজকে আমরাও ক্রাব নেবুলার পরবর্তী অংশে যাই। এখানে দেখো আমি কিছু জাফর ইকবালের বই দেখিয়েছি, সেরা গোয়েন্দা গল্প, সাইক্লোন, হ্যাঁ, বৈজ্ঞানিক কল্পকাহিনীর আর একটা বই এখানে দেখিয়েছি। তাহলে তোমরা ওনার ভালো লাগলে বই সংগ্রহ করে বই পড়বা। এরপরে দেখো আমরা গল্পটা পড়ার আগে, যেহেতু এটা কল্পকাহিনী, কল্পনা নির্ভর, মানে ওনার কল্পনার আঙ্গিকে মনের মাধুরী মিশিয়ে উনি গল্পটা লিখেছেন। এখানে কঠিন কঠিন কিছু শব্দের অর্থ আছে, আমরা আগে শব্দের অর্থগুলো জানি, তারপর গল্প পড়া শুরু করব। গল্পের রিডিংয়ে আমি যাব না, মোটামুটি প্রশ্ন বা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করে দিব। তাহলে আমরা শব্দার্থগুলো দেখি। আগন্তুক অর্থ হচ্ছে হঠাৎ চলে আসা ব্যক্তি। উদ্ভট মানে আজগুবি। ওয়েলকাম মানে ওয়েলকাম জেন্টেলম্যান মানে ভদ্রলোক মহোদয়গণ স্বাগত জানাই। কচকচ অর্থ কোনো কিছু চিবানোর শব্দ। কার্পেট হচ্ছে মেঝেতে পাতা হয় এমন পুরু চাদর। কিলবিল করে নড়া হচ্ছে স্থির না থেকে আঁকা বাঁকা হয়ে নড়া। ক্যান্সার একটি রোগের নাম। ক্র্যাব নেবুলা হচ্ছে মহাকাশের একটি নেহারিকা। খুক খুক করে হাসা মানে মৃদু শব্দে হাসা। গলা ফাটিয়ে চিৎকার করা মানে জোরে চিৎকার করা। গাঁজাখুরি মানে অবিশ্বাস্য। গুটি গুটি পায় মানে ধীরে ধীরে পা ফেলে। চুইনগামের স্টিক মানে চুইনগামের পাতলা টুকরা। ঝালর মানে নকশা করা বাড়তি অংশ। ঝিরঝির হচ্ছে মৃদু আওয়াজ। ডি সাইজের ব্যাটারি হচ্ছে বড় আকারের ব্যাটারি। ত্রিমাত্রিক প্রতিচ্ছবি অর্থ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে এমন ছবি। দৃষ্টি বিভ্রম মানে চোখের ভুল। দোয়াত অর্থ হচ্ছে কালির পাত্র। নাকিস্বর মানে নাক দিয়ে উচ্চারিত শব্দ। নির্জন অর্থ জনশূন্য। ফাউন্টেন পেন যে কলমে তরল কালি ব্যবহার করা হয়। ফুয়েল ট্যাঙ্ক যে পাত্রে জ্বালানি তেল থাকে। এরপরে হচ্ছে ফ্যাস ফ্যাস করে কাদা হচ্ছে চাপা গলায় কাদা। বল পয়েন্ট কলম হচ্ছে যে কলমের মাথায় সূক্ষ্ম বল থাকে। 12টা বাজানো অর্থ অবস্থা খুব খারাপ করে দেওয়া। বিতিকিচ্ছির অবস্থা মানে খারাপ অবস্থা। বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থ মহাবিশ্ব। ব্ল্যাক হোল অর্থ হচ্ছে কৃষ্ণ গহ্বর বা মহাশূন্যের নক্ষত্রের একটি অন্তিম অবস্থা। ভান করা মানে ভাব করা। ভুক্তভোগী হচ্ছে ভুগেছে এমন। মন মরা হওয়া মানে মন খারাপ করা। মহাকাশ যান হচ্ছে মহাকাশে চলাচলের উপযোগী যান। মাথা বিগড়ে যাওয়া মানে চিন্তা এলোমেলো হওয়া। লেজার গান মানে যে বন্দুক থেকে গুলির বিকল্প হিসেবে এক ধরনের আলোক রশ্মি বের হয়। শক্তি বলয় হচ্ছে নিয়ন্ত্রণে থাকা বৃত্তাকার অঞ্চল। শরীর শীতল হওয়া মানে ভয় পেয়ে যাওয়া। শর্টকাট মারা মানে সংক্ষেপে কাজ সারা। শো মানে দ্রুত ছুটে চলার শব্দ। সায়েন্স ফিকশন হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। স্টেনলেস হচ্ছে মরিচা না পড়ে এমন চকচকে লোহা। হজম করা মানে গ্রহণ করতে পারা। হতচকিত অর্থ হচ্ছে হতভম্ব হওয়া। তাহলে আমরা অনেকগুলো শব্দার্থ দেখতে পাচ্ছি এখানে। শব্দের অর্থগুলো সব শিখতে হবে। এটা যখন আমাদের সৃজনশীল পরীক্ষা হবে, সৃজনশীল প্রশ্নের যে জ্ঞানের কয়ের উত্তর থাকে সেটা শব্দার্থ থেকে আসতে পারে, বা তোমাদের যে 30 মার্কের বহু নির্বাচনী প্রশ্ন হবে, মানে নৈবিত্তিক প্রশ্ন হবে, সেখানেও জ্ঞানের উত্তর হিসেবে শব্দার্থ থেকে থাকতে পারে। এই জন্য শব্দার্থ মাস্ট মুখস্থ করা লাগবে। পরবর্তী অংশে আমরা এই আমরা ও ক্রাব নেবুলা গল্পটা তোমরা রিডিং পড়বা। এটা হচ্ছে একটা কল্পকাহিনী, সায়েন্স ফিকশনের একটা গল্প। উনি ওনার মনের মাধুরী মিশিয়ে উনি গল্পটা লিখেছেন।
তোমরা পড়লেই বুঝতে পারবা। আমি এখন এই গল্পটা সম্পর্কে একটু ধারণা দিই। এখানে দুইটা প্রধান চরিত্র পেয়েছি, একটা হচ্ছে রঞ্জু, একটা ছেলে, ছোট ছেলে, আর রঞ্জুর বোন আছে একজন, যার কাছে সে গল্প করে মজা পায় এবং তার বোনও তার গল্পকে মূল্যায়ন করে, তার বোনও তার গল্পটা খুব মনোযোগ দিয়ে শোনে। তারপরে রঞ্জুর মা আছে, মায়ের চরিত্র আছে এখানে। মোটামুটি এই তিনটা চরিত্রই প্রধান, আরও কিছু আছে কিন্তু ওগুলো অপ্রধান চরিত্র, এই তিনটা চরিত্রই প্রধান। তাহলে আমরা গল্পটা পড়ে শোনাই, একটু শোনো। এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। 4 বছর বয়স থেকে বানিয়ে বানিয়ে গল্প বলা রঞ্জুর স্বভাবে পরিণত হয়েছে। রঞ্জু একটা ছোট ছেলে, সে ছোটোবেলা থেকে বানিয়ে বানিয়ে গল্প বলে। পরিবারের সবাই ও স্কুলের বন্ধুরা ব্যাপারটা জানে বলে তার গাল গল্পকে কেউ আর বিশ্বাস করে না। শুধু তারা বড় বোন শিউলি বিশ্বাস করার ভান করে। তার বড় বোন যে আছে শিউলি, সে একটু বিশ্বাস করার ভান করে, মানে ওর সামনে একটু ভান করে। এদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ে পড়ে রঞ্জুর গল্প বলার ধরনটাও পাল্টে যায়। আগের গল্পগুলো বিশ্বাসযোগ্য হলেও বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো মেনে নেবার মতো ছিল না। তবে সত্যি সত্যি রঞ্জু একদিন রাতে ছাদের ওপর একটি মহাকাশযান দেখতে পায়। ফ্লাইং সসারের মতো দেখতে যানটির ভিতর থেকে কাঠির মতো বড় মাথা প্রাণী বেরিয়ে এলো। তার সঙ্গে অনেক কথাও হলো তার। ক্র্যাব নেবুলার যাত্রীদের ফুয়েল ট্যাঙ্কের ফুটোটি চুইনগামের স্টিক চিবিয়ে নরম করে সারিয়ে তুলতে সাহায্য করলো রঞ্জু। বিনিময়ে পেল বিস্ময়কর এক উপহার, ক্র্যাব নেবুলার ত্রিমাত্রিক প্রতিচ্ছবি, আসলে একটা আমরা। অবিশ্বাস্য ও অকল্পনীয় অথচ বাস্তব সেই আনন্দময় অভিজ্ঞতাটি রঞ্জু ভাগাভাগি করতে পারল না, এমনকি তার বড় বোনের সঙ্গেও নাই। কেননা এটিও একটি বানানো গল্প বলে শিউলি হয়তো অবিশ্বাস করবে। গল্পটিতে শিশু কিশোরদের সৃষ্টিশীল ও কল্পনাপ্রবণ মানসিকতা প্রকাশিত হয়েছে। তার মানে কি, এই গল্পটাতে ছোট যারা শিশু কিশোর তাদের হচ্ছে সৃষ্টিশীল ও কল্পনাপ্রবণ মানসিকতা প্রকাশ পেয়েছে। এটা আমরা বলবো না সত্যের কাহিনী, আবার আমরা এটা বলবো না মিথ্যার কাহিনী। আমরা সত্য মিথ্যাতে যাব না, মজার একটা গল্প আমরা পড়বো, এটা সম্পর্কে একটু ধারণা নেব আমরা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশে যাই। এখন আমি তোমাদের আমরাও ক্র্যাব নেবুলার মূল ভাবটা, মানে মূল আলোচনাটা দিয়ে দিচ্ছি। মোহাম্মদ জাফর ইকবালের আমরাও ক্র্যাব নেবুলা গল্পটি একটি কল্পনা নির্ভর রচনা। এই গল্পের প্রধান চরিত্র রঞ্জু। 4 বছর বয়স থেকে বানিয়ে গল্প বলা তার স্বভাবে পরিণত হয়েছে। সে প্রায়ই গল্প করতে করতে বাস্তব জীবন থেকে কল্পনার জগতে চলে যায়। একদিন রাতে ঘুমানোর জন্য রঞ্জুকে তার বড় বোন শিউলির ঘরে আলাদা বিছানায় বালিশ দেওয়া হয়েছে। কিন্তু মাঝরাতে ঘুম থেকে উঠে সে মা বাবার কাছে চলে আসে। তাদেরকে বলে খেলনা ভাল্লুকটা মাঝরাতে তাকে আঁচড়ে দেয়, দেওয়ালে বাঁধাই করা ময়ূরটা বেরিয়ে এসে তার পায়ে ঠোকর দেয়, ইত্যাদি ইত্যাদি। তাই ভয়ে সে শিউলির ঘর থেকে চলে এসেছে। বিভিন্ন আজগুবি গল্প রঞ্জু তার বোন শিউলিকে বলে। মহাকাশের কোনো এক আগন্তুক তাকে ব্ল্যাক হোলের গোপন রহস্যের কথা বলে গেছে। ফ্লাইং শসার থেকে বিদঘুটে এক প্রাণীর লেজার গান দিয়ে তাকে গুলি করার চেষ্টা করেছে। জারুল গাছের নিচে চতুষ্কোণ এক উজ্জ্বল আলো দেখে উকি দিতে সে ভিন্ন এক বিশ্বব্রহ্মাণ্ডের এক ঝলক দেখতে পায়। ফুটবল খেলে বাড়িতে আসার সময় হঠাৎ একটা রোবট বের হয়ে তাকে কুশল জিজ্ঞাসা করে। তার মানে আমরা কি বুঝলাম, যে বাস্তব জগতে বাস করেও গল্পকাররা কল্পনার জগৎ তৈরি করতে পারেন। বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা এমনই একটি কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। এইসব কাহিনীতে থাকে মহাকাশের কাল্পনিক প্রাণী, তাদের যাতায়াতের জন্য ফ্লাইং শসার, মানুষের মতো আচরণকারী রোবট ইত্যাদি। তার মানে কি, এটা একটা কল্পকাহিনী। এখানে গল্পকার তার মনের মাধুরী মিশিয়ে একটা বৈজ্ঞানিক কল্পকাহিনী তোমাদের সামনে তুলে ধরেছে, যেটা তোমরা পড়লা এবং মূল ভাবটা, মূল আলোচনাটা এখানে দিয়ে দিলাম। গল্পটা রিডিং পড়লে বুঝে ফেলবা, কিন্তু যখন গল্পটা সম্পর্কে তোমাকে মূল ভাব লিখতে বলবে বা গল্পটা থেকে প্রশ্নের উত্তর দিতে বলবে, তখন তো তোমার এগুলো জানতে হবে। এগুলো না জানলে তুমি উত্তর দিতে পারবে না। এই জন্য এভাবে আমি সাজিয়েছি, তোমরা আশা করি তোমাদের উপকার হবে। পরে তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দিয়ে দিলাম। আমারটাই পড়বা না, এটার থেকে তোমরা নিজেদের মতো করে লিখে নিবা আর একটু সুন্দর করে, তারপরে তোমরা নিজেদের মতো পড়বা। বলছে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কী বোঝো? বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। 2 নম্বর প্রশ্ন বলছে, আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছো? এর আগে আমি রূপকথা, পশু পাখির কাহিনী, দৈত্য দানবের কাহিনী, জাতীয় কল্পকাহিনী পড়েছি। আমরাও ক্র্যাব নেবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক? আমরাও ক্র্যাব নেবুলা গল্পে বেশ কয়েকটি কাল্পনিক ঘটনা আছে, যেমন রঞ্জুর বলা ভালুক, ময়ূরের ঘটনা, আকাশের আগন্তুকের ঘটনা, ফ্লাইং শসার থেকে বিদঘুটে প্রাণীর লেজার গান দিয়ে গুলি করার ঘটনা, রোবটের ঘটনা এবং ছাদে আসা ফ্লাইং শসার ও কাঠির মতো মানুষদের ঘটনাগুলো কাল্পনিক। তাহলে আমাদের 1, 2, 3 প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তো 4 নম্বর প্রশ্নে যাই আমরা। 4 নম্বর প্রশ্নে বলছে, আমরাও ক্র্যাব নেবুলা গল্পের কোন ঘটনা বাস্তব? এই গল্পে রঞ্জুর আব্বা আম্মা
ও বোন শিউলির সঙ্গে যেসব ঘটনা ঘটে তা সবই বাস্তবের ঘটনা। যেমন রঞ্জুর বাবা মার সঙ্গে ঘুমানো, শিউলির সঙ্গে এক ঘরে শুতে দেওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন, রঞ্জুর চমৎকার চমৎকার গল্প ফাঁদা, এগুলো সবই হচ্ছে গল্পের বাস্তব ঘটনা। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন শেষ হলো। এরপর আমরা 5 নম্বর প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্ন বলছে রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল আর অমিল কোথায়? আমরা রূপকথার গল্পও পড়ি, আমরা কল্পকাহিনী বৈজ্ঞানিক কল্পকাহিনীর গল্পও পড়ি। এই দুটার মধ্যে পার্থক্য কোথায় সেটা আমাদের এখন জানতে হবে। বলতেছে রূপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রধান মিল হচ্ছে দুটিই কল্পনা দিয়ে তৈরি। রূপকথার কাহিনীতে থাকে লোকমুখে প্রচলিত গল্প, যেমন রাজা রানী, ড্রাগন, রাক্ষস খোক্ষস, পরী, মৎস্যকন্যা, ডাইনি ইত্যাদি গল্প। অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে থাকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নানা কাহিনী ও চরিত্রের গল্প, যেমন মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, মহাবিশ্বের জীবন, রোবট, ফ্লাইং সসার ইত্যাদির গল্প। রূপকথা অনেকের সৃষ্টি, কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী কোনো না কোনো ব্যক্তির সৃষ্টি। তাহলে আমাদের বইয়ে যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন শেষ হলো। তোমাদের মোটামুটি আমি সব কিছু আলোচনা করে দিয়েছি, শব্দার্থ, তারপর মূল ভাব, তারপর গল্পটার কাহিনী, হ্যাঁ, সব প্রত্যেকটা চ্যাপ্টার মানে অংশ ধরে ধরে আলোচনা করে দিয়েছি। তোমরা এগুলো ঠিকমতো পড়ে রেডি হও সবাই, আর নিজের মতো করে লিখে নিবা। যেটাই দিই না কেন নিজের মতো করে লিখে নিজের মতো করে পড়বা, তাহলে একসময় তোমার লেখা অনেক সুন্দর হয়ে যাবে। যেহেতু পরীক্ষা দিতে হবে, সবাই পড়াশোনায় মনোযোগী হও। সবার জন্য অনেক শুভাশিস। আজকের ক্লাস এখানে শেষ করছি। তাহলে সবাইকে ধন্যবাদ।